বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন 4 ব্রিটিশ এমপি। তারা বলেছেন, সব দলের অংশগ্রহণ না থাকলে কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। জুলাই গণঅভ্যুত্থান হত্যা চেষ্টা মামলা আহতদের সন্ধান না পাওয়ায় শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ। এখন তো বাংলাদেশ ইউনিট সরকার সব অস্ত্র কিনতেছেন আপনার চায়নার থেকে, পাকিস্তান থেকে। উনি হয়তো সেটা পছন্দ করবেন না। ডক্টর মোমেন আগামী 12 তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। 12 তারিখ কেন? ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন হবে না, কোনো তারিখে নির্বাচন হবে না। একটু ধৈর্য ধরে একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রজার খলিলকে বলা হয়েছে যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচনটা যেন হয় সেই সিদ্ধান্ত হবে, এবং সেটা হলে ডক্টর ইউনূসকে বাদ দেওয়া হবে। এবং বাংলাদেশের নতুন চার্জ অ্যাফেয়ার্স গেছেন যুক্তরাষ্ট্র থেকে, তিনি আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করবেন। আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নেই। এই আগে ন্যাশনালি গুজব ছাইতো, মানে বাংলাদেশের আভ্যন্তরীণ গুজব ছাইতো, এখন সে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। আসিফ নজরুলকে যদি গালি না দেয় তাহলে সেটা সমুচিত আমার জন্য। আসিফ নজরুলকে গালি দেওয়াটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? আওয়ামী লীগ নির্বাচন নিয়ে পশ্চিমাদের হঠাৎ সুর বদলালো কেন? হলো ব্রিটিশ 4 এমপি বিবৃতি, সব দল না থাকলে নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরো করা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি, যারা কিনা নিজেরাই অনির্বাচিত। পশ্চিমারা তারা সুর বদলাইছেন। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, নানান প্রত্যাশার পারদ গড়িয়ে শেষ পর্যন্ত কি ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হতে যাচ্ছেন? সরকারের ভিতর আরেক সরকার, সে আরেক সরকার ইউনূসকে। প্রিয় দর্শক, দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা হয়তো বা প্রথমে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন এই কেন্দ্র করে এবার ব্রিটিশ যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন এবার সরব হয়ে উঠেছে। বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে বৈধ হতে হবে এবং সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে। তো দর্শক, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, মূল্যবান ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন 4 ব্রিটিশ এমপি। তারা বলেছেন, সব দলের অংশগ্রহণ না থাকলে কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। হাউস অব কমন্সের এই 4 এমপি হলেন বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাস আথওয়াল এবং ক্রিস ল। বিবৃতিতে তারা বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নৈতিক বিবেচনাবোধ সম্পন্ন প্রত্যেক মানুষই আশা করেন এই নির্বাচন একটি ন্যায়সঙ্গত, স্থিতিশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। তবে তখনই সেটা সম্ভব হবে যখন নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নিরপেক্ষ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর গেল বছরের মে মাসে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই মাসে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনও স্থগিত করা হয় তাদের। এই ঘটনার দিকে ইঙ্গিত করে বিবৃতিতে 4 ব্রিটিশ এমপি বলেন, আমরা উদ্বিগ্ন যে ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে। মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ সাধারণ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং তারা ভোট দিতে যাবেন না। বিবৃতিতে আরো বলা হয়, সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি, যারা কিনা নিজেরাই অনির্বাচিত। যুক্তরাজ্যকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার হিসেবে তুলে ধরে তারা বলেন, আমরা ব্রিটিশ সরকার সহ জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই ডক্টর ইউনূস যেন গণতান্ত্রিক নীতির প্রতি তার অঙ্গীকার বজায় রাখেন, বাংলাদেশের সব নাগরিকের অধিকার রক্ষা করেন এবং সুষ্ঠু, মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করেন। আমি আবারও খুব শক্তভাবে বলছি, আগামী 12 তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। 12 তারিখ কেন? ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচনই হবে না, কোনো তারিখে নির্বাচন হবে না। আর ইউনূসের অধীনে বাংলাদেশে যে কোনো নির্বাচন হচ্ছে না বা হবে না, এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকে কেন্দ্র করে কোনো শক্ত নির্দেশনা তার দলের নেতাকর্মীদেরকে দেন নাই। এখন অনেকে ভাবতে পারেন যে নির্বাচন হবে না, এই কথাটা আমি কি অ্যানালাইজ করে বা নিজে থেকে মন গড়া ভাবে বলতেছি? না ভাই, একটু ধৈর্য ধরে একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি। আপনারা দেখেছেন যে সপ্তাহে শুরু গত রবিবার দিন হাইকোর্ট খোলা হলো, কোর্টে একটা রিট জারি করা হয়েছে। রিটে জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না, হাইকোর্টের রুল। এই রুলটা কে জারি করেছেন, কারা জারি করেছেন, কেন জারি করেছেন, কি জানতে চেয়েছে একটু বুঝেন। জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। হাইকোর্টের প্রশ্নটি এখন জানতে চাইছে নির্বাচন কমিশনের কাছে। প্রশ্নের উত্তর দিতে হবে আগামী 15 দিনের মধ্যে, অর্থাৎ আজকে 28 তারিখ নির্বাচন, অর্থাৎ আজকে 13 তারিখ, নির্বাচনের বাকি আছে আর মাত্র 28 দিন। 12 তারিখে নির্বাচন, তো 15 দিনের মধ্যে কেন এখন আর এই রুল কেন এখন আসলো, কারা কেন করলো এই রুলটা? এখন বলতে পারেন জাতীয় পার্টির সাথে নির্বাচনের সম্পর্ক কি? জাতীয় পার্টি না আসলে কি? জাতীয় পার্টি তারা নিষেধাজ্ঞা অনেক আগে থেকে চেয়ে আসছিল। হ্যাঁ ভাই, এখন জাতীয় পার্টি একটা অনেক বড় ফ্যাক্টর এই মুহূর্তে। মূলত আপনার রাজনৈতিক দল হাতে গোনা 3টে আছে, আপনি জাতীয় পার্টিকে ছেলেবেলা মনে করলে হবে না। তো বিএনপি, জাতীয় পার্টি আর জামাত,
এছাড়া বাকি যেগুলোকে দেখেন এদের কি ওই রকমের খানা আছে আপনার মনে হয়? তো এখন কথা হচ্ছে জামাত জোট, জামাতের সাথে যারা জোটবদ্ধভাবে আছে, জামাত সহ জানেন, তারা কিন্তু 5 আগস্টের পরবর্তী থেকে শুরু করে যে নির্বাচন সম্ভব না, প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে বা পিআর পদ্ধতিতে নির্বাচন, মানে যে কোনো ভাবেই হোক না কেন, নানান কথা বলে তারা নির্বাচন হচ্ছে না বা হবে না, নির্বাচন ছাড়া এই ক্ষমতার স্বাদ দিতে চাচ্ছিল অনেক আগে থেকে, তারা সেটি বলে আসতেছিল। বিএনপি কিন্তু এক জায়গায় শক্ত যে নির্বাচন হইতে হবে, সেই জায়গায় কিন্তু তারা হার্ড লাইনে আছে, যত দ্রুত সম্ভব নির্বাচন, সেই বিষয়টি। এখন যদি নির্বাচন হয়, জামাত যদি না আসে নির্বাচন হতে, জাতীয় পার্টি আছে না, বিএনপি কার সাথে খেলবে? জাতীয় পার্টির সাথে খেলবে। জাতীয় পার্টি বিরোধী দল বিএনপি ক্ষমতায় 14, 18 এবং 24 নির্বাচনের মতো, যেটা জাতীয় পার্টি যখন আসছে। সুতরাং এখন জাতীয় পার্টি অনেক বড় একটা ফ্যাক্ট। তাহলে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা তার প্রার্থীদের বাতিল করার জন্য এই রিটটা কেন করা হয়েছে? আসুন একটু আপনাদের বলি যে কেন, কারা কিসের জন্য রিটটা করেছে। গত 9 জানুয়ারি, বুঝলেন, রিট কিন্তু করছে 11 জানুয়ারি। 9 জানুয়ারি লেভেল প্লেইং ফিল্ড নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জামাত। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা রয়েছে, নাহিদ ইসলাম এনসিপি তিনি কথাটা বলছেন 10 তারিখ, 9 তারিখ বলছে কি জামাত, 10 তারিখ বলছেন নাহিদ। ঠিক আবার সেই 10 তারিখ চরমোনাই বলছে লেভেল প্লেইং ফিল্ড ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, এই অবস্থায় নির্বাচনও সেই রকমের সম্ভব নয় বলে জামাত জানাইছে। এখন জাতীয় পার্টি যদি না থাকে তাহলে বিএনপি খেলবে কার সাথে? জামাত জোটের সাথে। আর জামাত জোট যদি বলে লেভেল প্লেইং ফিল্ড নাই, নির্বাচন এখন সম্ভব না, ইউনূস কেন, ইউনূসের বাপেরও ক্ষমতা নাই নির্বাচন দেওয়ার, কেমনি নির্বাচন দেবা? তোমার তো অলগ পক্ষ হলো দুইটা। সুতরাং কেন এখন জামাতের আমির বলতেছে, দেখবেন দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন হলে আগামী 5 বছর সমন্বিতভাবে দেশ চালাবো, এটা জামাতের আমির বলতেছে। তার মানে কি? তারা জানে নির্বাচন হলে তাদের কি পরিমাণ ভরাডুবি হবে। তাই নির্বাচনের দরকার নাই, আসুন বিএনপিকে আহ্বান জানাইতেছে, আসুন একসাথে আমরা একটা সরকার গঠন করি, জাতীয় সরকার, আমরা 5 বছর সমন্বিতভাবে দেশটাকে চালাই। কথা বুঝতে পারছেন রিজন কোন দিকে যাচ্ছে? সুতরাং আমি আবারও আপনাদেরকে, এর আগে আমি প্রায় 7-8 মাস আগে আমি খুব শক্তভাবে বলেছিলাম যে বাংলাদেশের ডেভিল ইউনূসের অধীনে কখনো নির্বাচন হবে না। গত 25 সালের আগস্টের 22 তারিখ চরমোনাই পীর কিন্তু একটা কথা বলছিল, প্রচলিত পদ্ধতি নির্বাচন হতে দেওয়া হবে না। চরমোনাই পীর, জামাতও বলছিল যে পিআর ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না। সেটাই হতে যাচ্ছে ভাই, হবে না। আর সেটার উজ্জ্বল হচ্ছে এখন জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চাই হাইকোর্টের রিট, এই সময় কেন রিট। সুতরাং বিএনপির সর্বোচ্চ রকমের আইন কানুন, মব সৃষ্টি, সন্ত্রাসী, চাঁদাবাদী সবকিছু সুযোগ সুবিধা ডেভিল ইউনূস দিয়ে আসছে, গ্রেপ্তার করে নাই, কোনো অপকর্মে তাদের গ্রেপ্তার করে নাই। এমনকি প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রীর সমস্ত প্রটোকল, সুযোগ সুবিধা তারেক দিয়ে আসতেছে ডেভিল ইউনূস। তুমি সন্তুষ্ট থাকো না কেন? তুমি প্রধানমন্ত্রী হও, আমি রাষ্ট্রপতি হই, ওই জামাতের আমির স্বরাষ্ট্রমন্ত্রী হোক, ওই চরমোনাই পীর একটা মন্ত্রণা, একটা মন্ত্রিত্ব নিয়ে যাক, আমরা ভাগ বাটোয়ারা করে দেশ চালাই, সরকার গঠন করি, দেশ ধ্বংস হোক, জনগণ মরে যাক, এটা কোনো সমস্যা না। সুতরাং আমি আবারও হলপ করে বলতেছি, বাংলাদেশে এই শুধু 12 তারিখ কেন, ডেভিল ইউনূসের অধীনে কোনো তারিখে নির্বাচন হবে না। ইভেন অনেক পরিবর্তন আগামী 10 থেকে 12 দিনের মধ্যে জানতে পারবেন। খুব সুখবর আগামীতে দিয়ে আসছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। আর এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী কোনো শক্ত প্রতিক্রিয়া নির্বাচনী জানানে, শুধু বলছেন আপনাদের কেউ যেন ভোট কেন্দ্রে না যায়। ঘুষ খাচ্ছে এগুলো, তারা এই যে তদবির যেটা বলে সরাসরি ডক্টর ইউনূস এবং তার গ্যাং জড়িত। ওই রেজন আহমেদ জানেন না, এর খবর জানেন? তাহলে যেহেতু কথা উঠছেই, আমি জানি না তো আমার কাছে এই তথ্য গেছে কিনা, হয়তো গেছে বা তিনি বলেননি, নারী বলে হয়তো যে আপাতত নারী হিসেবে থাকে। স্যার রেজনা বন্যা তার কি বেলা তার সংগঠনের মাধ্যমে, এখন বলবেন সংগঠনের মাধ্যমে কিভাবে টাকা যায়? টাকা পাচার, বাংলাদেশ থেকে টাকা পাচার করা 10 মিনিটের ব্যাপার। বাংলাদেশ থেকে এটা জানতাম না আমি, কারণ আমি তো আলোচনা করি মানুষের অনেক বিষয়। যেমন আমাকে যদি আপনি বলেন যে ঢাকাতে, সারা ঢাকাতে খুঁজে আপনি আমাকে 20 গ্রাম আপনি মেনে দেন, আমি পারবো না, আপনিও পারবেন না। আপনাকে আমাকে যদি বলা হয় যে আবার 5টা বড়ি এনে দিতে হবে, আপনিও পারবেন না, আমিও পারবো না। এমনকি আমাদের যদি 7 দিন সময় দেওয়া হয় এবং 1,05 লক্ষ টাকা দেওয়া হয়, আমরা খুঁজে পাবো না, আমরা জানি না। কিন্তু যারা এগুলো করে তাদের জন্য একটা 5 মিনিটের ব্যাপার। আপনি শুধু বলবেন, আপনার কাছে চলে আসবে হুন্ডি। 5 মিনিটের মধ্যে আপনার যত টাকা আছে আপনি চাইলেই পাঠিয়ে দিতে পারবেন। পুরান ঢাকায় আপনি জানেন হয়তো যে বিশেষ করে মোতালেব প্লাজা, কে না জানে সেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চায়নাতে চলে যাচ্ছে হুন্ডির মাধ্যমে। কে না জানে এটা? কে না জানে? আপনি বলেন হংকং না, তাইওয়ান যাচ্ছে আর চায়নাতে, অথচ চায়না হলো সবচাইতে দুর্নীতি বিরোধী একটা দেশ, রাইট? যেখানে হুন্ডি সবচেয়ে করা পৃথিবীতে, রাইট? কিন্তু সেই চায়নাতে কোটি কোটি টাকা যাচ্ছে, চলে যায়। তাহলে চায়নাতে যদি হুন্ডি টাকা চলে যেতে পারে, তাহলে বাংলাদেশ থেকে এদের টাকা কিভাবে যাচ্ছে? এটা তো আরো সহজ ব্যাপার। এই বাংলাদেশের আরো অদ্ভুত ব্যাপার, এই হুন্ডি ব্যবসার গডফাদার কিন্তু জামাতেরা আগেও ছিল, এখন আছে। এটা কিন্তু আমি কিন্তু তখন, এটা এমন না যে আপনাকে এখন বললাম, আমি আগেও লিখেছি, আগেও বলেছি যে বাংলাদেশের হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে জামাত ইসলাম, সকল হুন্ডি। এই জন্যই কিন্তু তারা বলেছিল যে কি রেমিটেন্স শাটডাউন, মানে আছে আপনার রেমিটেন্স শাটডাউন। আচ্ছা, এইবার রেমিটেন্স শাটডাউন কেন কার্যকরী হচ্ছে না? তারা কিন্তু কিছুদিন আগে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিল না, সেটা কি কার্যকরী হয়েছে? হয় না। কেন হয় নাই বলেন তো? কারণ রেমিটেন্স শাটডাউন করবে কিভাবে? কারণ রেমিটেন্স দেয়, এগুলো হুন্ডি করেই তো জামাতিরা।
আওয়ামী লীগের আমলে তারা করতো, সেই জন্য তারা বলেছিল শাটডাউন করবে রেমিটেন্স, এবং সেই অস্ত্রটা তারা প্রয়োগ করেছে। তারা শুধু কোচিং সেন্টার দখল করেই বসে নেই, তারা শুধু মসজিদের মেম্বার দখল করেই বসে নেই, তারা শুধু আলিয়া মাদ্রাসা দখল করেই বসে নেই, তারা সব জায়গাতে আছে। এমনকি ইদানিং দেখা যাচ্ছে যে তারা, যেটা আমি 5-7 মাস আগে বলেছিলাম, যারা বেশ্যালয়ের দালালি ওরা করে, তারা করছে না, তাদের বাড়িতে বেশ্যাবৃত্তি করতে গিয়ে বেশ্যাবৃত্তি করছে জামাত নেতার বাড়িতে, তাকে পরে তারা বহিষ্কার করছে। আমি বলেছি কিনা আপনি, তারা সব জায়গাতেই পাবেন। তারা মদের ব্যবসা করে, যারা সুদের ব্যবসা করতে পারে, তারা পৃথিবীর সব ব্যবসা করতে পারবে। কারণ ইসলামের পরে কেন বললাম সেটা আপনি পারবেন না, আমি পারবো না। মানে আপনার ধর্মের বা আপনার আইনে তো নয়, আপনার ধর্মের সুদ বিরোধিতা নাই। ইসলাম ধর্মে সুদকে সবচেয়ে বেশি ঘৃণা করা হয়েছে, চরম ভাবে ঘৃণা করা হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না যে এটা কি লেখা আছে সুদ নিয়ে। বলা হয়েছে মায়ের সাথে সেক্স করার সমান গুনাহ। 1 টাকা যদি কেউ সুদ খায়, সেটা তার মায়ের সাথে 36 বছর সেক্স করলো। মানে এত জঘন্য, মানে এটা উদাহরণ দেওয়ার জন্য বলছে যে এই জিনিসটা কত জঘন্য। সেই সুদ যারা খায়, ইসলামী ব্যাংক বানায়, সেই সুদ যারা সুদের কারিগর, সুদের মহাজন না, সুদের মহান মহাজন, সেই মহাজনকে যারা এখন নবী রাসূল ঘোষণা করেছে, তাদের পক্ষে সবকিছু করা সম্ভব। বাংলাদেশ থেকে শুধু আসিফ সার নয়, এই যে যারা এখন ক্ষমতা ভোগ করেছে, তারা সকলেই টাকা পাঠাচ্ছে। ইউনূস কতবার গেছে ব্রিফকেস। আচ্ছা, যে মানুষটা হাঁটতে পারে না, তার ডাইপার লাগে, মানুষ ছাড়া চলতে পারে না, সে বলছে যে আমি চলতে পারি না, লিফটে উঠতে পারি না, সেই লোকটা কতবার বিদেশে গেছে এবং প্রত্যেকবার সুটকেস তার ব্রিফকেস গুলো এত বড় বড় কেন? আপনি আমাকে বুঝাই বলেন। যে লোকটার বয়স এত বেশি, যার সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত, যার স্ত্রীরা সবাই প্রতিষ্ঠিত, আচ্ছা আমেরিকাতে, জাপানে, অন্যান্য দেশে, ইউকেতে তাকে এত বড় বড় ব্রিফকেস নিয়ে যেতে হয় কেন? আমার বোধে আসে না। আপনি তার ব্রিফকেস গুলো চেক করেন, তার ব্রিফকেসের ওজন আয়তন মাপেন, তাহলে ধরা বুঝতে পারবেন দাল মেঘুস কলা হয়। তার মানে বলতেছি না যে সে ব্রিফকেসে ভরে ভরে ডলার নিয়ে গেছে, কারণ এই দুনিয়া মানুষ এখন তো বোকা না। ডলার ব্রিফকেসে নিয়ে যাবে কেন? এখান থেকে ফু দিবে আমেরিকায় পড়বে, বা ঢাকা থেকে ফু দিবে কানাডায় গিয়ে পড়বে, ঢাকা থেকে ফু দিবে সিডনিতে গিয়ে পড়বে, ঢাকা থেকে ফু দিবে দুবাই গিয়ে পড়বে, ঢাকা থেকে ফু দিবে তুরস্কে গিয়ে টাকা পড়বে। এই যে সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান, ওর ব্যবসা কি? ওর আসল ব্যবসা কিন্তু সাংবাদিকতা না, জামাতের দালালিও না, বিএনপির দালালিও না। সে জামাত বিএনপির দালালি করে কেন জানেন? হুন্ডি ব্যবসা করে। তুরস্কে যত টাকা যায় অবৈধ, এর 50% বিষয়ে জানে হচ্ছে এই সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান। কারণ তুরস্কে আপনি টাকা বিনিয়োগ করলে উৎস কেউ জিজ্ঞেস করে না। পৃথিবীর কোন মানে দরিদ্র দেশ মনে করেন ভুটান, দরিদ্র দেশ মনে করেন সুদান, আপনি সেখানে বিনিয়োগ করলে আপনাকে টাকা কৈফিয়ত দিতে হবে। আপনি এমনি নাগরিকত্ব পান, সমস্যা নাই, কিন্তু আপনি যদি টাকা বিনিয়োগ করেন, টাকা উৎস আপনাকে জানাতে হবে। দুবাইতে আপনাকে জানাতে হবে না, শুধু টাকার বাক্সটা পয়সা গেলে গেল। তুরস্কে আপনাকে জানাতে হবে না। এই সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মূল ব্যবসা কি? হুন্ডি করা। সে তুরস্কে বাংলাদেশের যেগুলো লুট পড়ে, এমনকি এগুলো আরেকটা তথ্য দিয়ে আপনাকে, এখন শুনলে আপনি আসতে পারেন, মানে হাসিও আসতেছে, দুঃখ আসতেছে। সেগুলো আওয়ামী লীগের অনেক লোকের, আওয়ামী লীগের আমলে সে ওইখানে নাগরিক বানাইছে। আমি সেই লিস্ট সহ আপনাকে চাইলে আমি দিতে পারি, নাম সহ। মাহমুদুর রহমান পাঠাইছে আওয়ামী লীগের আমলে এই সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান বহু আওয়ামী লীগের দুর্নীতিবাজদের সে ওই চিৎকার দেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ কমপক্ষে 50 জন বড় বড় আওয়ামী লীগের, মানে তার নেতা না কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী, এইরকম 50 জন লোকের মিনিমাম, মানে আমার জানে, আমি যেগুলো জানি, তারা 50 জন, তাদের সংখ্যা নয়, সংখ্যা তো অনেক বেশি, সেটা 500-5000 হইতে পারে সংখ্যায়। সে তুরস্কে, আচ্ছা বাংলাদেশের মানুষ কিভাবে জানে বাংলাদেশে যত কনসালটেন্সি আছে তুরস্কে নেওয়ার জন্য, সবগুলো মাহমুদুর রহমান এগুলোর উপদেষ্টা, আপনি জানেন? খোঁজ নিয়ে দেখেন আপনি, যেখানেই দেখবেন তুরস্কে লোক নিয়ে যাচ্ছে, তুরস্কে নাগরিকত্বের ব্যাপারে কথা বলছে, তুরস্কের ব্যাপারে কনসালটেন্সি দেয়। এটা কিভাবে জানলেন জানেন? সম্ভবত এটা মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় পড়ে যাওয়ার 2-3 মাস আগে বোধ হয় হোটেল শেরাটনে একটা, মানে মাসটা মনে নাই, সেগুলো আমার ফেসবুকে লাইভ আছে, সেখানে তুরস্কের কনসালটেন্সি ফার্ম ছিল। তো কোনো কারণে আমি সেখানে গেছি, ওইখানে গিয়ে দেখি আমাকে এইভাবে সে মনে করছে আমি না জানি কত টাকা মালিক, আমি বুঝতে পারি নাই। আমাকে বলে আপনি আসেন, প্রথমে আসছিল চিকিৎসা, আমি চিকিৎসা করতে যান, আমি মেডিকেল ট্যুরিজমের বিজনেস করি, তাই আমি মেডিকেল ট্যুরিজমের কথা বলতে গিয়ে আমাকে কি বললো, মেডিকেল ট্যুরিজমে না, আপনি এইভাবে কি, আপনি আমাদের সাথে যুক্ত হন, তুরস্কের লোক পাঠাইতে হবে, তুরস্কের নাগরিক হতে আপনি নাগরিক হয়ে যান, আপনাকে আমরা, ওটা আমি লিখছি কিন্তু আগে আমাকে তারা বলছে যে তারা ইনভাইটেশন দিবে, তারা আমাকে তুরস্ক নিয়ে আগে আমাকে তারা নাগরিকত্ব দেয়, তারপর আমার ব্যবসা থাকবে। আমি আসসালামু আলাইকুম, এই কামে আমি নেই, আমি যাই নাই। পরে গিয়ে দেখি এটার আসল মাস্টার মাইন্ড হচ্ছে সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান, তখন থেকে পলাতক তুরস্কে। অনেকেই জানতো না তখন তুরস্কে। আমি বলে যে কি আছে আপনাদের পত্রিকার সম্পাদক আছে, আমি লিখছি, কেউ বিশ্বাস করে নাই। আমার ফেসবুকে এগুলো পাবেন, দেখবেন, এগুলো কেউ তখন আমার কথা বিশ্বাস করে, এখন তো প্রমাণ হয়েছে। তো শুধু আসিফ সার নয়, 3টা বাড়ি নয়, তার অনেক কিছু সে ওগুলো নিয়ে গেছে। তবে আপনি যেটা বললেন যে সে তো পালিয়ে যাবে, শোনেন, চোরের বাড়ি বিল্ডিং হইলেও আগে লোকে বলতো চোরের বাড়ি বিল্ডিং হয় না, সে তো রাস্তায় বাড়াইতে পারবে না। সে আমেরিকা বাড়াইতে পারবে, মেজর ডালিমকে আপনি বাড়াইতে দেখেন, বঙ্গবন্ধুর খুনিদের বাড়াইতে দেখছেন, এই চোর বাটপারদের, এদেরও বাড়াইতে দেখবেন। এমনকি এই যে ল্যাংটা সুলেমান ইলিয়াস, ল্যাংটা সুলেমান, প্যানিক ভট্ট এবং সাংঘাতিক ইলিয়াস, এদের প্রকাশ আপনি ঘুরতে দেখেন, পাবেন না। কেন পাবেন না? কারণ চোরের মন পুলিশ কেন মনে মনে জানা, কারণ অপরাধী। আপনি চোর হয়ে যত বড় বাটপারি করেন, আপনি তো মানুষ জানে, আপনাকে চিনে যে আপনি এগুলো করেছেন, তো বুঝবে। একটি মামলা, জুলাই অভ্যুত্থানের একটি মামলা, সেখানে আসামি 113 জন এবং সেই আসামিদের মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এবং পুলিশ তদন্তে সেই মিথ্যার ব্যাপারটা উঠে এসেছে। পুলিশের পক্ষ থেকে এটা মিথ্যা এবং এই মামলা বাতিল করে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
তার মানে মামলার ফাইনাল চার্জশিটে যে দেখা যাচ্ছে যে মামলাটা করা হয়েছে, যাদেরকে আসামি করা হয়েছে, পুরোটাই ভুয়া। ঘটনাটা ঘটেছে এই বাংলাদেশে বর্তমান সরকারের পুলিশই ঘটনাটা ঘটিয়েছে। যে পুলিশ কর্মকর্তা এই তদন্ত করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাকে ভুয়া মামলা বলছেন, এই মামলার কোনো অস্তিত্ব নেই বলছেন, সেই পুলিশ কর্মকর্তাকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিলেও এখন বোধহয় অবাক হওয়ার কিছু থাকবে না। এই মামলা নিয়ে কি হতে চলেছে, এর আগে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে জুলাই কেন্দ্রিক আদালতে যত মামলা হয়েছে তার 56% মামলা হচ্ছে ভুয়া মামলা, বাকি 44% মামলার 90% আসামি হচ্ছে ভুয়া আসামি। তাহলে হচ্ছেটা কি? যদি এরকম একের পর এক বের হতে থাকে তাহলে সব কিছুই তো এলোমেলো হয়ে যাবে। সব অভিযোগ নিয়েই প্রশ্ন উঠবে এবং প্রশ্নবিদ্ধ হবে সমস্ত বিচার কার্যক্রম। এগুলো কি ঠিক হচ্ছে? ঢালাওভাবে যে শত শত হাজার হাজার মিথ্যা মামলার প্রবণতা এদেশে তৈরি হয়েছে, এর থেকে আমাদের মুক্তি কোথায়? কি ঘটলো শেখ হাসিনার এই মামলা নিয়ে? কেন তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হলো এবং সুপারিশের ভিত্তিতে নিশ্চিত করেই অব্যাহতি দিয়ে দেওয়াও হতে পারে?